কম্পিটিটিভ এক্সাম হচ্ছে আর্টস বেসড, মানে আমাদের অন্তত পিএসসি ইউপিএসসি যেগুলো হয়। 8 বছর পড়াশুনো করার পরে তুমি গিয়ে দেখবে যে তোমার সামনে কোনো পরীক্ষাই নেই। বিসিএসই আমি ফোকাস করেছিলাম, তো সেটা কি হয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছিল। তো এখন যখনই আমি অঙ্কটা স্টার্ট করলাম, যখনই যেই সময় থেকে, এবং সেখানেই আমি ইন্টারভিউতে ডাক পেলাম 22-এ। যারা অঙ্কে বিশারদ তারা ইংরেজিতে আবার একটু গন্ডগোল করে ফেলে। নমস্কার ও শুভ সন্ধ্যা। আজকে এটি সাফল্যের গল্প তথা অনুপ্রেরণার গল্প শোনাতে এলাম। আমাদের এখানে এই মুহূর্তে যেটা শেষ হয়ে গেল, কিন্তু তার রেস শেষ হয়নি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026, বাঙালির 14তম পার্বণ। এবং এই 14তম পার্বণের আনন্দ, উত্তেজনা, রেস এতটাই বাঙালি আচ্ছন্ন যে সমস্ত কিছু কিন্তু ছাপিয়ে গেছে। কিন্তু তার মাঝখান থেকেও আরেকটি খবর আমার মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই খবরটায় আমি আসছি। কি খবর? তার আগে বলবো যে এই যে শুরুতে বললাম বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেখানে আমরা নেতা নির্বাচন করি এবং রাজ্যের শাসক নির্বাচিত হয়, আবার কখনো দেশের শাসক দল নির্বাচিত হয়, তারা আইন প্রণয়ন করে। সেই আইনগুলো যারা খাতায় কলমে ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ আমলা যারা মূল কাজগুলো করে পেছনে থেকে, অর্থাৎ আমরা যদি দেখি যে মানুষের রক্ত মাংস এগুলো দিয়ে মানুষ তৈরি হয়, মানুষের একটা অবয়ব তৈরি হয়, আর ভেতরে কাজ করে সেটা হচ্ছে অস্থি। অস্থিটা হচ্ছে একটা চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাকে মানুষের একটা নির্দিষ্ট সময় অবধি কিন্তু একটা স্টেডি চলতে সাহায্য করে। এই মেদ বা বলা যেতে পারে মাংস, সেটা কখনো কখনো কম বেশি হয়, আকৃতি প্রকৃতি মানুষের চেঞ্জ হয়, কিন্তু এই অস্থি বা স্কেলিটন দিয়ে যে কাঠামোটা, সেটা হচ্ছে একদম শক্তিশালী একটা বিষয়। তো সেই রকমই দেশে রাজনৈতিক পালা পরিবর্তন হয়, নেতা নির্বাচিত হয়, নতুন আইন আসে, কিন্তু যারা নিরন্তর কাজ করে যায় তারা হচ্ছেন এই আমলারা। তো আমাদের রাজ্যে যেটা হয় WBCS পরীক্ষা, এবং আরেকটা হয় হচ্ছে IS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো এইখানে এরকমই একজন মাথা ভাঙার কৃতি ছাত্র, যে কিনা এখানে সি ক্যাটাগরির পরীক্ষায় দ্বিতীয় সেকেন্ড র্যাঙ্কিংয়ে উত্তীর্ণ হয়েছে, তার গল্প বলার জন্যই আজকে এলাম। আমাদের মতন পরিবারে আমরা এখানে সবাই মধ্যবিত্ত, স্বল্প আয়ের জীবনযাপন করি, সেইখানে এরকম একটি ঘটনা সত্যিই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, নতুন করে আমরা আশার সঞ্চার হয় মনে। তো আমি আর দীর্ঘায়িত করি না, এবং যাকে নিয়ে এই কথা তার মুখের থেকেই শুনে নিই সে কিভাবে এই প্রস্তুতি নিয়েছে, তার সামনে কি কি চ্যালেঞ্জগুলো ছিল, এই সমস্ত কিছুই নিয়ে আজকের এই গল্প, আজকের এই অনুপ্রেরণার কাহিনী। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাথাভাঙা নিউজ পোর্টাল সাধারণ খবরের পাশাপাশি এরকম খবরও আপনাদের জন্য পরিবেশন করে থাকে। ধন্যবাদ। তো আজকের এই যে একটা আনন্দময় মুহূর্ত, এই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে? আমার তো যদি বলি খুব ভালো লাগছে তাহলে মিথ্যে কথা বলা হবে। তার কারণ প্রথম রেজাল্টটা পাওয়ার পর থেকে কেমন একটা ব্ল্যাঙ্কনেস মনের মধ্যে চলে এসছে, একটা শূন্যতা তৈরি হচ্ছে। আমি জানি না কেন হচ্ছে এই জিনিসটা। মানে যতটা মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী যতটা খুশি এবং উদ্বেলিত আমার এই রেজাল্টে, আমি সেই শরিকটা হতে পারছি না। আমার এটাই একটু কেমন লাগছে। হয়তো হতে পারবো পরবর্তীতে, এখনো প্রসেস চলছে, এখনো প্রসেস করতে পারছি না আমি এই রেজাল্টটাকে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আরেকটু আসবো পরে, দর্শকদের একটু সাসপেন্স রাখি। যেখানে হচ্ছে আপনি যেহেতু বললেন পাড়া প্রতিবেশী পরিবার, তো আপনার নিজের পরিচয় এবং পাড়া প্রতিবেশী পরিবার, সেই পরিচয়টা আপনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে জানতে চাইবো। তো বাইদি ভাই, আমি দেখছি আপনার সঙ্গে আপনার প্রতিবেশী বা বন্ধু একজন আছেন, আপনার শিক্ষক একজন আছেন স্যার। তো তাদের থেকেও আমি কিন্তু কথা জিজ্ঞেস করব, গল্প শুনবো। তার আগে আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং আপনার পরিবার, এটা একটু বলুন। আমার নাম রনিত শীল শর্মা।
আমার বাড়ি সুভাষপল্লী, মাথাভাঙ্গা সুভাষপল্লী। আর আমার বাবা কানাইলাল শীল শর্মা, আমার বাবা কন্ট্রাকচুয়াল স্টাফ ট্রেজারি, মাথাভাঙ্গা ট্রেজারি। আমার মা হোম মেকার। আর এই সুভাষপল্লীতে থাকি আমি, এবং প্রিপারেশন নিচ্ছি, এবং আমি নিজে হোম টিউটরিং করছি। এই যে WBCS এর প্রস্তুতিটা আপনি শুরু করলেন, এটা কবে থেকে আপনার মনে এলো এবং কখন থেকে এই প্রস্তুতি পর্বটা শুরু হয়েছিল? এটা কলেজ লাইফ থেকে শুরু হয়েছে। প্রথম ইন্সপিরেশনটা বাবার কাছ থেকে পাওয়া, যে বাবা নিজেই ওই SD অফিসে কর্মরত ছিলেন, মানে এখনো আছেন, তো তার থেকেই পাওয়া। তার পরবর্তীতে আমি স্যারের কাছে, আমার যিনি স্যার এখানে বসে আছেন এখন, তো পরবর্তীতে তার থেকেও বেশ কিছু ইন্সপিরেশন আমি পাই। মোটের ওপর প্রথম থেকেই আমার ক্লাস এই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই আমি বিষয়টা মাথার মধ্যে ঢুকে গেছিল যে আর কিছু হবে না, আমি WBCS এর প্রিপারেশনই আমি নিতে চাই, নিতে থাকবো। আচ্ছা, আপনি যেই ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছেন বা যেই র্যাঙ্কটি পেয়েছেন সেটা ডিটেলসটা বলুন, এবং সেইটা আপনার যেইভাবে আপনি প্রস্তুতি শুরু করেছিলেন, আপনার এক্সপেকটেশন অনুযায়ী সেই যে রেজাল্টটা সেটা কিভাবে ম্যাচ করেছে? আমি প্রস্তুতি নিয়েছিলাম, তো প্রথমত তো এই গ্রুপেই প্রথম সবার টার্গেট থাকে, এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারই প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকে সবার। কিন্তু আমার যেটা AB গ্রুপের জন্য দরকার হয় অপশনাল পেপারের, সেটা আমার হয়নি, প্রিপারেশন ভালোভাবে হয়নি। আমার অপশনাল পেপার সোশিওলজি ছিল, আমার সেটা ভালোভাবে হয়নি, তাই আমাকে সিডিতে আসতে হয়েছে। এবং সেখানে এর মধ্যে সবথেকে যেটা বড় পোস্ট সবথেকে বেশি, সেটা হচ্ছে জয়েন্ট ভিডিও। আমরা জানি যে ব্লকের সেকেন্ড ইন কমান্ড বলা হয় যাকে। তো সেটা ইচ্ছে ছিল, কারণ সেই চাকরির ভার্সিটালিটিটা অনেক বেশি বলে আমার মনে হয়। তো এই কারণে আমার এটা চুজ করা। আচ্ছা, তো সেই অর্থে বলতে গেলে যে আপনার বাবাই প্রথম আপনার মাথাতে ঢুকিয়েছেন এই বিষয়টা, এটা খুব ভালো ব্যাপার। কারণ বাড়ির থেকে অনুপ্রেরণা যেটা পাওয়া যায়, সেটা তার সাথে যদি নিজের ভাবনাটা মিশে যায়, সেটা আরো শক্তিশালী হয়। একদম। তো এই সব কিছুই তো সহজে হয় না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই বাধা আমাদের আসে। একদম। তো এই যে প্রস্তুতিটা শুরু করলেন আপনি, সেখানে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কি আপনি মনে করেছেন? চ্যালেঞ্জ তো প্রথমে সব থেকে বড় চ্যালেঞ্জ শুরু করার সময় যেটা চ্যালেঞ্জ আসলো, সেটা একটা বড় রকমের মেডিকেল ইমার্জেন্সি। আমার মার পেটের সমস্যা দেখা দেয়, তো এবং আমাদেরকে ভোপালে যেতে হয় 2015-তে। ভোপালে একটা বড় একটা অপারেশন হয় 2015-তে, তারপরে আবার 2017-তে আবার যেতে হয়, 2017-তে আরেকটা অপারেশন হয়। সেম এইরকম ভাবেই চলতে থাকে 2017 অবধি। মানে প্রিপারেশনটা ছিল ঠিকই, কিন্তু সেভাবে সে অর্থে ছিল না প্রিপারেশনটা, মানে কেমন একটা ভাষা একটা ছিল, এরকম প্রিপারেশনটা উপর দিয়েছিল বিষয়টা। 2017-র পর থেকে তখন যখন মার এখন পুরোপুরিভাবে বিপদমুক্ত, তো তখন তারপরের থেকে আসলে আমার প্রিপারেশনটা শুরু করতে পারি। এবং 2018-তে আমি প্রথম WBCS এর প্রিলিমসটা পাশ করি, তারপর থেকে 19 পাশ করি, 20-তে প্রিলিমস পাশ করতে পারিনি, রোল নাম্বারের একটু ভুল হয়ে গেছিল, ওই জন্য 21-এ পাশ করি, 22-এ পাশ করি, এই যে 23-এ এসে আমি পুরো মানে মেইনসটাও পাশ করি। বাকিগুলোতে মেইনস পাশ করতে পারিনি আমি। এই 23-এই আমার মেইনস পাশ করা এবং ইন্টারভিউ পাশ করা। আর বলে রাখি যে 22-এ আমি ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম, কিন্তু 22-এ হয়নি আমার। তার মানে 23, এটা চলছে 26, মানে 3 বছর আগে যে পরীক্ষা দিয়েছিলেন তার ফলটা এখন পেলেন। বাহ, অনেক ডিলেতে চলছে তাহলে বিষয়টা। আচ্ছা, আপনার যে বেসিক যে মানে এডুকেশন সেইখানে আপনার কি স্ট্রিম ছিল? আচ্ছা, আমার 2014-তে আমি অনার্স কমপ্লিট করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার গ্র্যাজুয়েশন ছিল ইংলিশ অনার্স,
স্যারই আমার টিচার ছিলেন, আর আমার কোনো আলাদা টিচার ছিল না, স্যারই ছিলেন, রাজীব দা। প্রস্তুতিটা নিলেন, সেখানে আপনার সাবজেক্ট কি কি ছিল এবং কিভাবে আপনি সেটাকে ম্যানেজ করেছেন, বা কোন বিষয়টার উপরে জোর দিয়ে কিভাবে পড়েছেন? আচ্ছা আচ্ছা, মানে স্ট্র্যাটেজিটা আর কি। হ্যাঁ স্ট্র্যাটেজিটা কি ছিল? স্ট্র্যাটেজি আমার ছিল ফার্স্ট তো হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটি থাকে, ইকোনমি থাকে, মানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি এরকম ভাবে থাকে, সায়েন্স থাকে, ম্যাথস থাকে। তো আমি প্রথমেই তো জোর দিয়েছিলাম হচ্ছে যেটা আমি পড়িনি আগে, যেটা হচ্ছে পলিটি আর ইকোনমি, এই দুটোতে আমি জোর দেবো আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম। এবং সেই দুটোতেই আমি প্রথম জোরটা দিই, এবং সেই দুটো আমার হচ্ছে আমার মনে হয় গেম চেঞ্জার আমার ক্ষেত্রে, এবং সেই দুটো আমার স্পেশাল পেপার বলা যেতে পারে। অনেকের এই দুটো পেপারে একটুখানি গড়বড় হয়ে যায়, কিন্তু আমার এটা এই দুটো মানে এই পেপারটা পেপার 5 হয়, সেখানে পলিটি ইকোনমি হয়, সেই পেপার 5টা আমার স্পেশাল পেপার। আর তাছাড়াও জিওগ্রাফি, হিস্ট্রি আমি অনেক বই পড়েছি। সমস্যাটা হচ্ছে আমি ভেবেছিলাম যে আমার হয়তো অঙ্ক বাদ দিয়েও হয়তো আমি পাশ করতে পারবো, সেটা একটা খুব 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 বড় একটা স্ট্র্যাটেজিক এরর ছিল, এই জন্য এত দিন লেগে গেল আমার। কিন্তু একটা সব থেকে ভালো বিষয় হলো, যখনই আমি অঙ্কটা স্টার্ট করলাম, যেই সময় থেকে, এবং সেখানেই আমি ইন্টারভিউতে ডাক পেলাম 22-এ, এবং 23-এ আমার গিয়ে চাকরিটা হলো। আচ্ছা, এইবার এই জায়গাতে দাঁড়িয়ে মানে আমার অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, যেমন এই আনন্দটা আত্মস্থ করা, একটা মাথা ভাঙা শহরবাসী হিসেবে সবারই আনন্দ, পরিবারের যেমন আনন্দ, আমরা প্রত্যেকেরই আনন্দ। এটা দেখে আরো 10 জন উৎসাহিত হলে তাদের জন্য কি বার্তা দেবেন? তারা এই প্রস্তুতিটা কিভাবে শুরু করবে, যেই ভুলগুলো আপনি করেছেন সেই ভুলটা যেন তারা না করতে পারে? হ্যাঁ, প্রথমত তো কোনো একটা সাবজেক্টকে স্টেপ ব্রাদারলি ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আচ্ছা, কোনো একটা সাবজেক্টকে একটু নিচু করা যাবে না, না হলে একদম সমূহ বিপদ মানে আমার থেকে এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। আমি অঙ্ককে খুব নেগলেক্ট করেছিলাম, যার ফলে আমি এই এতদিনে আমার চাকরিটা হলো। চাকরি এখনো হয়নি, মানে রেজাল্ট এসছে আমার। হ্যাঁ হ্যাঁ, তো এটাই আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে দেখতে। সমস্যাটা কি হয়, যারা অঙ্কে বিশারদ, তারা ইংরেজিতে আবার একটু গন্ডগোল করে ফেলে, ইংরেজিটা তাদের একটু সমস্যা মধ্যে পড়তে হয়। আবার অঙ্ক ইংরেজি থাকলেও আবার ইকোনমি নিয়ে সমস্যা হয় অনেকের। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যখনই কোনো একটাতে ব্যথা থাকবে মানে অসুবিধা হবে। স্যারের ভাষায় ব্যথা বলে, আমিও ব্যথা বলি। উইকনেস যদি থাকে, সেই উইকনেসটাকে আগে অ্যাড্রেস করতে হয় আমার মনে হয়, তারপরে বাকি জিনিসগুলো করতে হয়। আচ্ছা, এবার ধরুন এই কোনো একটা টার্গেট যদি থাকে, তার সঙ্গে কিছু মানসিক চাপ কিন্তু ওতপ্রোতভাবে চলেই আসে। এই বিষয়টা কিভাবে সামলেছেন? মানসিক চাপ আমি জানি না আমি কিভাবে সামলেছি। আমার এখনো মানসিক চাপ হচ্ছে, আমি জানি না কেন। মানসিক চাপ প্রথম থেকেই ছিল। মেডিকেল ইমার্জেন্সির কথাটা বললাম, আমি মানসিক চাপ সে সময় ছিল, সব দিক থেকেই ছিল। আমাদের দেখতেই পাচ্ছেন বাড়িঘর নেই, ভাড়া বাড়ি থাকি আমরা। তো সেটা একটা ব্যাপার। আর মানসিক চাপ সামলানো কিভাবে সামলেছি সেটা আমি ঠিক বলতে পারবো না, ওটা হয়ে গেছে, ফ্লোতে হয়ে গেছে সেটা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, তো এখন এটা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না হাতে, WBCS বা ছাড়া বাকি যে গভর্নমেন্ট এক্সাম গুলো আছে। আরেকটা আমার স্ট্র্যাটেজি ফেলিয়ার ছিল, আমি বলতে ভুলেছি, সেটা হচ্ছে গিয়ে আমি অন্য কোনো চাকরির পরীক্ষা দিতাম না। এইটা হচ্ছে একটা বড় বাজে জিনিস ছিল, যে আমি WBCS আমি ফোকাস করেছিলাম, তো সেটা একটা বড়, সেই কারণে আমি 2019-এর মতন পাখির চোখকেই দেখেছেন। না, এটা একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে আমার এতদিনে হয়তো চাকরি হয়ে যেত, আমার স্যারের মতে আমার এতদিনে চাকরি হয়ে যাওয়ার কথা। তো আমারও মনে হয় যে ক্লার্কশিপে বা রেলওয়েজে বা মিসলিনিয়াসে 2019-এর মধ্যে আমার হয়ে যেত, আমার মনে হয়, কিন্তু হয়নি। আমি কারণ শুধুমাত্র এই WBCS এর ওখানেই পড়েছিলাম, তো সেটা একটা ব্যাপার হয়েছে। আর চাপ সামলানোর বিষয়টা সেটা হয়ে গেছে, ওই যে
দেয়ালে পিঠ থেকে গেছিল, আর অপশন একটাই ছিল, ব্যবসাপাতি, পুঁজি নেই, ব্যবসা করা যাবে না, বা এই যে এখন যেভাবে চলছে টিউশন দিয়ে হাত খরচাটা আসে, কিন্তু সেভাবে টিউশনকে প্রফেশন বানানোর ইচ্ছা আমার তেমন একটা নেই। তার কারণ খুবই অনিশ্চিত টিউশনটা। আমরা দেখেছি যে কোভিড পরবর্তীতে কিভাবে এই প্রাইভেট জিনিসগুলো কিভাবে এক্সপোজ হয়ে গেছে, তো এই সমস্ত আমরা দেখেছি। তো সেখান থেকেই আমার মনে হয়েছে যে সরকারি চাকরিটা পাওয়া খুবই জরুরি আমার মনে হয়। আচ্ছা, আপনি যেই ভবিষ্যতে যে কাজে আপনি যোগ দিতে যাবেন, সেটা হচ্ছে সেখানে প্রশাসনিক এক্সিলেন্সির ব্যাপার থাকে, এবং সেই কাজটা ভিডিও হিসেবে ডেভেলপমেন্টের কাজ অনেক কিছু সামলে করতে হয়। সেটা নিয়ে কি ভেবেছেন, বিষয়গুলো নিয়ে? সেটা নিয়ে আমি আপাতত কিছু ভাবছি না, কারণ আপাতত ভাবলে আমার মাথার মধ্যে খুব প্রেশার ক্রিয়েট হচ্ছে। আর আমি প্রথমত তো টিম ওয়ার্কে বিশ্বাস করি। আমি নিশ্চয়ই একা থাকবো না ডিসিশন মেকিং এ, আমার আশেপাশে আরো অনেকজন থাকবে, এবং আমি চাইবো যে যারা মানে আমার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা আমাকে স্টুডেন্টের মতো প্রথম দিকে আমাকে স্টুডেন্ট হিসেবে আমাকে নেবেন, এবং আমিও তাদের কাছ থেকে শিখতে পারবো অনেক কিছু। এবং ট্রেনিং পিরিয়ড হয় 3 মাসের, আমি জানি না কত মাসের হয়, মনে হচ্ছে 3 মাসের হয়। তো এই 3 মাসের ট্রেনিং পিরিয়ডে আমার হয়তো সেখান থেকে বেশ কিছু শিক্ষা আমি লাভ করতে পারবো। তারপরে তো গ্রাউন্ড ওয়ার্ক আছেই, আসলটা তো গ্রাউন্ড ওয়ার্কই হবে, গ্রাউন্ড লেভেলে হবে। তো সেটা আমি আশা করব, যদি আমাকে স্টুডেন্ট হিসেবে নেওয়া হয় আমি খুশি হব, এবং আমি শিখতে পারবো অনেক কিছু। তো আমি হ্যাঁ মনে করি টিম ওয়ার্কে বিশ্বাস করি সবকিছু একটা কারণ সেটা আমি একা নিজে কিছু করতে পারবো না, আমাকে অনেক জনের কনসালটেশন নিয়ে তারপরে আমাকে একটা ডিসিশনে আসতে হবে। বা আমি যেহেতু জয়েন্ট ভিডিওতে পোস্টেড থাকবো, সেক্ষেত্রে আমাকে যা অর্ডার দেওয়া হবে আমি সেটা পালন করব, এটাই একটা। তবে এই ধরনের কাজের সাথে কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, একদম। তো সেইখানে সমাজের প্রতি কি বার্তা থাকবে আপনার? সমাজের প্রতি বার্তা, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং সমাজকেও সমাজবদ্ধ জীবের মতো ভাবে চলার বার্তা দেব। আপনি যদিও আগেই বলেছেন যে আপনার আর কোনো অল্টারনেটিভ আপনি ভাবেননি, শুধু এটাই পরীক্ষা দিয়েছেন। ভাবেননি তার কারণ আমার কাছে অপশন ছিলই না। আচ্ছা, তো সেখানে অন্য একটা প্রশ্ন করতেই পারি যে এই পড়াশোনা, টার্গেট, একাডেমিক, এর বাইরে আপনার ব্যক্তিগত শখের বিষয় কি ছিল, এই ব্যাপারটা একটু জানতে চাই। শখের ব্যাপার, আমি ক্লাস 11 থেকে গিটার শিখতে শুরু করেছিলাম। এখন তো খুব একটা মানে প্র্যাকটিস হয় না, তাই এই পড়ে আছে, ভেঙে টেঙে পড়ে আছে। তো ইচ্ছা আছে যে যদি চাকরি বাকরি পাই একটা গিটার কিনবো। গিটারের একটা শখ ছিল, এবং গান শেখার একটা শখ ছিল, গানও শিখতে পারিনি। তো এই শখগুলো ছিল। আর আরেকটা শখ মাঝখানে ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে প্রচন্ড রকমের আমি ফিল্ম দেখতাম। হলিউড ফিল্ম থেকে শুরু করে বিদেশি ফিল্ম থেকে শুরু করে বিভিন্ন রকমের আমি ফিল্ম দেখতাম, এবং খুবই ফিল্মের প্রতি আমার ভালোবাসাটা জন্মেছিল। এখন টিউশন যত বাড়ছে তত ফিল্মের হয়ে যাচ্ছে। তা এখন আবার 2026-এ আমি একটা রেজলিউশন নিয়েছি, সেটা হচ্ছে 25টা নভেল, আমি ইংরেজি উপন্যাস আমি শেষ করব। তার কারণ আমি এই আমার যে ইংলিশ অনার্স ছিল, সেই অনার্সে আমি ঠিকভাবে আমি এই ইয়েগুলো পড়িনি, আমার নোটস মুখস্থ করেই আমার পাস করেছি। আমি সেই নভেলগুলো এখন আমি পড়তে চাই, আর ইভেন আমি পড়ছিও, প্রায় 10টা-12টার মতো নভেল আমার পড়া হয়েছে এই 2026-এ, 10টা-12টার মতো। আমি আরো পড়তে চাই। আচ্ছা, তো যেহেতু মাস্টারমশাই আছেন, আপনার স্যার আপনার এখানে এসছেন আপনার আনন্দের এই খবর শুনে, হ্যাঁ, তো স্যারকেও একটু ডাকবো পাশে, স্যারের সাথে একটু কথা বলবো। তো স্যার নমস্কার। তো আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, আপনি আগে ছাত্রকে পড়িয়েছেন, তো কিভাবে দেখেছেন ছাত্রকে, এবং কোন সময়টা পড়িয়েছেন, এবং কি কি আপনাদের ছাত্রের সাথে যেই বয়সে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়, তো সেই অ্যাসপেক্টে কিছু আপনাকে জিজ্ঞেস করতে চাইবো আর কি ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে, রনিত তো অনেক দিন থেকে আমার কাছে পড়ে, উচ্চ মাধ্যমিক থেকে আমার কাছে পড়তো, অনার্সও আমার কাছেই পড়েছে। ওর একটা ডিসিশন ঠিক ছিল, যে তারপরে অনার্সের রেজাল্ট কিন্তু খারাপ না, তারপরে কিন্তু
ও আর ওই MA বা শুধু ডিগ্রি বাড়িয়ে যায়নি। ও তখন থেকেই BCS এর পেছনে লেগে যায়। তারপরে তো শুনলেই যে ওই পারিবারিক কিছু সমস্যার জন্য একটু পিছিয়ে গেছে। আর একটা জিনিসও ওর ছিল, সমস্যা ছিল, সেটা আমি ওকে লাস্ট ইয়ার ওকে বলেছিলাম যে তুই অন্য পরীক্ষা কেন দিস না। ওকে তো জোর করে আমি বললাম যে বাকি পরীক্ষাগুলো দে। রেলওয়ের পরীক্ষা দেয় না, ক্লার্কশিপ দেয় না, কিছু না। এগুলো অনেক ইজি পরীক্ষা, এবং হয়ে গেলে কি হয়, অন্তত ফ্যামিলির ইয়েটা ঠিক হয়ে যায়, পজিশনটা ঠিক হয়ে যায়। আর সেই সমস্ত ছোট ছোট চাকরি করতে করতেও তো BCS বা UPSC এগুলো দেওয়া যায়। তো সেটা ওকে আমি লাস্ট ইয়ার বোধহয় বোঝালাম, এবং বুঝিয়ে ওকে লাস্ট ইয়ার থেকে সমস্ত পরীক্ষা দেওয়াচ্ছি। এতে করে দেখা গেল মজা হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু পাশ করেছে। এখন অবশ্য ওগুলো দরকার হবে না। আর আমার মনে হয় টু সাম এক্সটেন্ট মাথা ভাঙার লোকজন একটু সমস্যা হচ্ছে, এরা না একাডেমিক জিনিসগুলো খুব বেশি দেখে। দ্যাট ইজ ওই মাধ্যমিকে আমার ভালো রেজাল্ট করতে হবে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। আলটিমেটলি এগুলো কোনো কাজে আসে না। অনার্সে আমার ভালো রেজাল্ট করতে হবে, আজকে তো SSCর যা পরিস্থিতি, অনার্স MA বা MSc করে কোনো লাভ নেই। ঠিক আছে, এর চেয়ে উচিত হচ্ছে এই কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো হয় সেগুলোর জন্য কম বয়স থেকেই প্রিপারেশন নেওয়া। ইনফ্যাক্ট আমার কাছে এখন ইদানিং শুরু করেছে কয়েকজন 11-এর স্টুডেন্টও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করে। আর কলেজে তো যারা পড়ে আমার কাছে সব তো কম্পিটিটিভ, ওই মানে ইনফ্যাক্ট আমি এদের পাল্লায় পরে অনার্স পড়ানো বাদ দিয়ে দিয়েছি। যে অনার্সের তুমি একটা অনার্সের রেজাল্ট দিয়ে তুমি কি করবে, উচ্চ মাধ্যমিক একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হবে। তো সেই হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হওয়ার জন্য যে SSC হয় সেটাই তো হয় না। তো আননেসেসারি সময়গুলো নষ্ট হচ্ছে না। তোমার এখন অনার্স করতে 4 বছর লাগে, 4 বছর, B.Ed করতে তোমার আরও 2 বছর, 6 বছর, MA করতে আরও 2 বছর, 8 বছর। 8 বছর পড়াশুনো করার পরে তুমি গিয়ে দেখবে যে তোমার সামনে কোনো পরীক্ষাই নেই। আমার কিছু স্টুডেন্ট আছে MSc, ফিজিক্সে MSc, ম্যাথসে MSc, B.Ed করা, এরা এখন টিউশন করছে। আর বাধ্য হয়ে এখন ওই রনিতের কথা মতো হিস্ট্রি জিওগ্রাফি পড়ছে। কারণ কম্পিটিটিভ এক্সাম হচ্ছে আর্টস বেসড, মানে আমাদের অন্তত PSC UPSC যেগুলো হয়। ম্যাথসটাও বললো, ম্যাথসটা আসলে অ্যাকচুয়ালি ওর তো একটু ইয়েই ছিল, সমস্যাই ছিল, পড়তেও না, করতেও চাইতো না। কিন্তু সমস্ত পরীক্ষাই আর কি PSC বা UPSC কিন্তু সব মানে আর্টস বেসড। তা সেখানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এগুলো তোমাকে পড়তেই হবে। এবার এগুলো না পড়ে যারা হয়তো ধরো ফিজিক্স, আমার এক ছাত্র আছে রেজ্জা করছে, আমার নামটা হয়তো বলা উচিত না, ফিজিক্সে MSc পাস করেছে। ও এখন এই 12টা কম্পিটিটিভ পরীক্ষায় প্রিলি পাস করেছে, সবগুলোতে মেন্সে গিয়ে ইংরেজিতে আটকাচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট ওর মানে খারাপও লাগে। তো ওই ইংরেজির ঝামেলা পড়েছে, যার জন্য এগুলো এখন যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেতে হয়, আমার মতে ওই BA ক্লাসের যে 3টে বছর, এই 3টে বছর কাজে লাগাতে হবে। ঠিক আছে, আর BA-তে বা অনার্সে কি রেজাল্ট হলো ওগুলো দেখে লাভ নেই। হ্যাঁ, এবার অবশ্য নতুন সরকার এসে যদি আবার SSC প্রত্যেক বছর হয় তাহলে একটা আলাদা স্কোপ বেরিয়ে যাবে, কিন্তু হলে তবে। আচ্ছা, তো স্যার আপনার কথা শুনে দুটো জিনিস সিগনিফিক্যান্ট আমার মনে হলো। একটা হচ্ছে যেটা প্যারালালি সবগুলো পরীক্ষা দিতে হবে, মানে শুধু একটা করে বসে থাকলে চলবে না। কারণ হয়তো দেখা যাচ্ছে কি কিছু বেসিক ব্যাপারগুলো সব পরীক্ষার ক্ষেত্রেই একই থাকে, তাহলে কেন আমি সবগুলো ব্যবহার করব না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, প্রস্তুতির ক্ষেত্রে আর্টস বেস, সেইখানে ইংরেজিটা একটা ভীষণ ভাইটাল পার্ট আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে নমস্কার। আপনি রনির বাবা এবং আজকে আমাদের প্রত্যেকেরই গর্ব। আপনি গর্বিত পিতা, অবশ্যই গর্বিত পিতা। এবং সবচেয়ে বড় বিষয় যেটা,
আপনি যেটা ভেবেছেন সেইভাবেই হয়েছে। তো এইখানে একটাই প্রশ্ন, যে আপনাকে যতদিন থেকে চিনি, এসডি অফিসে আপনি চাকরি করতেন, সেখানে প্রচুর আপনি এই ডাব্লিউবিসিএস ক্যাডারদের দেখেছেন, যারা এসডিও, বিডিও, এই সমস্ত। তো সেইখান থেকেই কি আপনার মনে হয়েছে যে ছেলেরও এই ধরনের চাকরি করা উচিত বা এই ধরনের পড়া উচিত? তাই কি? না, আমার আগে মনে হয়নি। হুম, যখন দেখলাম যে মাস্টারি চাকরিতে মানে ওর বিএড টিএড করানোর মতো ক্ষমতা আমার নাই, হুম, আমি খুব গরিব মানুষ, তখন ওকে বললাম যে তোকে কম্পিটিশন করে চাকরি নিতে হবে। হ্যাঁ, কাজেই কম্পিটিশন মানে কি, ডাব্লিউবিসিএস। সেই জন্য ওকে বললাম তোকে কম্পিটিশন করে চাকরি নিতে হবে, কেননা তোকে বিএড ফিএড এগুলো আমি করাতে পারবো না। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা লাগবে, আমি দিতে পারবো না। আমি তো ডেলওয়েজ কর্মচারী। এখন কিছুদিন যাবত আমি কন্ট্রাক্ট এক্সেল হয়েছি। আচ্ছা। এই হলো আমার ব্যাপার। সেইভাবে ওকে আমি কি করাইছি বলেছি আর কি। তো আপনি বলেন যে আপনার এই যেভাবে বলেছেন সেইভাবে হয়েছে। ওভারঅল আপনার আজকে কি মনে হচ্ছে? আজকে আমি হ্যাভি গ্ল্যাড, আমি খুব খুব খুশি, খুব খুশি।